মার্কেটে যারা নতুন ইনভেস্ট করছেন অথবা পুরনো যারা আছেন ইনভেস্ট করছেন, তাদের প্রত্যেককে এই বিষয়গুলি থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখা উচিত। যদি না রাখেন তাহলে কিন্তু আপনার পুরোপুরি ক্যাপিটাল যেটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখেছো তারা প্রত্যেকেই আমাকে কন্টিনিউ মেসেজ করছো যে না, তোমার ভিডিও ভালো লাগছে, এরকম ভিডিও আরও চাই। প্রত্যেকেই বলছি, প্রত্যেকটা বিষয় যখন দেখবে বা বুঝবে তখন প্রত্যেকটা বিষয় কিন্তু নোট করবে। নোট করাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, হয়তো জিনিসগুলো খুবই ছোট ছোট সূক্ষ্ম বিষয়, কিন্তু ট্রেডিং অথবা ইনভেস্টিংয়ের সময় তখন কিন্তু একটা হয় না যে এটা প্রেশারের মাইন্ডসেটে আমরা চলে আসি, কারণ আমাদের কত কিছু অ্যানালাইসিস করতে হচ্ছে। তখন কিন্তু আমরা এই ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু ভুল করি। তার জন্য তোমাদের কি করতে হবে, একটা ছোট পেন পেপার নিয়ে বসো, যাতে একটু সুবিধা হয় যে পরবর্তীকালে একটা রিভিশন করতে গেলে না, আচ্ছা এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, তাহলে কি তোমাদেরই সুবিধা হবে। তো চলো আলোচনা করি সেই ছোট ছোট ভুলগুলো নিয়ে যেগুলো তোমরা কন্টিনিউ ফেস করে আসছো। প্রথমত, তোমরা যে ট্র্যাপটায় ফাঁসো সেটা হচ্ছে টিপস শুনে শেয়ার কেনা। এই টিপস শুনে যদি শেয়ার কেনা এটা যদি তোমাদের মাইন্ডসেটে থেকে থাকে, তাহলে এটা প্রথমেই মাথা থেকে বের করে দিতে হবে। তোমরা অনেকেই আমাকে বলো যে দাদা এটা টিপস দাও, দাদা এটা কোন স্টকটা কোন যাবে, দাদা ইভি সেক্টরে কোন স্টকটা যাবে, দাদা অটো সেক্টরে কোন স্টকটা যেতে পারে, ঠিক আছে, বা এই সেক্টর দাদা এখন খুব ভালো যাচ্ছে, কোনটা আমি কিনবো। দেখো, আমার একটাই কথা, আমার বলা শেয়ারটা আমি তোমাকে বলে দিলাম, না আমি তোমাকে সেটার এন্ট্রি বললাম, না আমি তোমাকে সেটা এক্সিট বললাম। আমি বললাম যে এই স্টকটা ভালো, বা একটা প্রাইসও বলে দিলাম, কিন্তু দেখা গেল তোমার কাছে 2 লাখ টাকা আছে, সেই 2 লাখ টাকাটাকে তুমি ওই একটা স্টকের পেছনে দিয়ে দিলে। কেন? তুমি আমাকে বিশ্বাস করে তুমি দিয়ে দিলে। তোমার লস নেওয়ার ক্যাপাসিটি 2 লাখ টাকার কতটা আমি রেখেছিলাম সেটা আমি জানি না। তুমি আমাকে বলোনি সেই টাকাটা যে আমার কাছে এত টাকা আছে, বা আমি বললেও আমি এই জিনিসগুলো তোমার ওপর ডিপেন্ড করছে, কারণ তুমি কতটা লস ফেস করতে পারছো 2 লাখ টাকার ওপরে। আমি 2 লাখ টাকার উপরে 30,000 টাকাও লস ফেস করতে পারি, আমি 2 লাখ টাকার উপরে 20,000 টাকাও করতে পারি, আমি 2 লাখ টাকার উপরে 10,000 টাকাও করতে পারি। সেটা আমার সেই ট্রেডটা অথবা সেই ইনভেস্টিংটার ওপরে আমার ডিপেন্ড করছে। আমি এখানে ইনভেস্টেরও কথা বলছি, আমি এখানে ট্রেডেরও কথা বলছি। দেখো, একটা স্টক জানি যে 500 টাকার একটা স্টক কোনোদিন জিরো হয়ে যাবে না, কিন্তু একটা কথা বোঝো যে 500 টাকার একটা স্টক সেটা তো অন্তত 250 তো হয়ে যেতে পারে। 2 লাখ টাকাটা তাহলে 1 লাখ টাকা হয়ে যেতে পারে। তাহলে কি তুমি সেই 1 লাখ টাকা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, না তোমার একটা লিমিট থাকবে যে এই লিমিটটা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে আমি এই স্টক থেকে এক্সিট নেব? আমি তোমাকে সেটা বললাম না। তুমি এন্ট্রি করলে, তুমি এক্সিট করলে তোমার মতো করে। ওই যে বললাম 500তে ধরো তুমি এন্ট্রি করলে, এবার দেখছো 1 লাখ টাকা লস হয়ে গেছে বলে তুমি 250তে এক্সিট করছো, কিন্তু দেখা যাচ্ছে সেই স্টকটায় আমি একটা টাইমে অ্যানালাইসিস করে সেটা আমি মোটামুটি 450, 430 আমি বের করে দিয়েছি। ওভারঅল লসে কে থাকলো? তুমি বেশি থাকলে, আমি কম থাকলাম। এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ হয়। তোমরা হয়তো অনেকেই দেখবে, অনেকে টেলিগ্রাম চ্যানেল খুলে দেখবা স্টকে প্রচুর স্টক ট্রেড করছে, সেই অপশনের মানে কন্টিনিউ এক একটা দিয়েই যাচ্ছে, যেটা প্রফিটে যাচ্ছে সেটা রেখে দিচ্ছে, বাকিটা ডিলিট করে দিচ্ছে। অনেকেই হয়তো এই জিনিসগুলো ফেস করেছো, কারণ আমি অনেকের সঙ্গে কথা বলি, তো তারা কন্টিনিউ এই জিনিসগুলো বলে যে না আমার সঙ্গে এই জিনিসগুলো হয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে। তাই জন্যই বলছি টিপস দেখে শেয়ার কেনা বন্ধ করতে হবে। টিপস দেখে যদি শেয়ার কেনা যদি না বন্ধ করা হয়, তাহলে কিন্তু তুমি লসেই থাকবে, কারণ তুমি শুধু এন্ট্রি জানছো, এক্সিট জানছো না, স্টপ লস কোথায় নিতে হবে সেটাও জানছো না, কত পার্সেন্ট প্রফিট দরকার সেখান থেকে সেটাও জানো না। সুতরাং তোমাকে নিজেকে শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখো। শিখে ধীরে 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 তোমার নিজের স্কিলকে ডেভেলপ করো। দরকার হলে পেপার ট্রেডিং করো, পেপার ট্রেডিং করে ধীরে 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 নিজেকে সেই জায়গাটায় আনো যে না, আমি 2 লাখ টাকার উপরে 10,000 টাকা রিস্ক নিতে পারবো। তবেই তুমি 20,000 টাকা প্রফিট করবে, 30,000 টাকা প্রফিট করবে। যদি আজকে তুমি রিস্ক নেওয়ার ক্ষমতা যদি তোমার 50,000 হয়, এদিকে তুমি প্রফিট করছো 10,000, তুমি কোনোদিনই রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী কি তুমি প্রফিটে থাকতে পারবে? কোনো দিনই পারবে না তুমি। তাই জন্য তোমার একটাই প্রথমে কাজ, সেটা হচ্ছে যে নিজের রিস্কটাকে ডিসাইড করে একদম প্রপার, কারোর টিপস না, নিজের শেখো। টিপসের থেকে বেশি নিজের শেখায় ফোকাস করো, তাহলে দেখবে নিজেকে বেশি যে স্কিলটা আছে, যে স্কিলটা তোমার মধ্যে ডেভেলপ করছে না, সেটা অন্য কারোর মধ্যে করবে না। আর তোমার নিজের মধ্যে তখন একটা কনফিডেন্স থাকবে, না না আমি এখানে স্টপ লস নেবো, আমি ম্যাক্সিমাম প্রফিট এখানে নেবো, আমি ম্যাক্সিমাম লস এখানে নেবো, ব্যাস। এছাড়া আর কিচ্ছু থাকবে না। জাস্ট এইটুকুনি ফোকাস করে টিপসটাকে বাদ দাও। তোমরা আমাকে অনেকেই বলো যে দাদা টিপস দাও, তাদের প্রত্যেককে একটাই কথা যে এই সমস্ত কারণের জন্য আমি টিপস দিই না। অনেকের লস হয়ে যায়, হয়তো অনেকে ভাববে যে না আমরা সব দাদা দেখবো, করবো, আমাদের কোনো ব্যাপার না, আমরা ঠিকঠাক করে করব। কিন্তু আমি প্রত্যেকেই বলছি তোমার হয়তো প্রফিট হতে পারে, একটা মানুষের যদি লস হয় সেই লসটা কিন্তু আমার গায়ে এসে লাগছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, অনেকেই তোমরা এই সমস্ত টিপস বাদ দিলে, স্কিল শেখার পরে তোমরা ভাবলে যে এবার আমাকে ইনভেস্ট করতে হবে, ব্যাস ইনভেস্ট করার নামে জাস্ট একটা স্টকে
ইনভেস্ট করে রেখে দিলে। সাপোজ আমি একটা নাম নিচ্ছি, এইচডিএফসি ব্যাংকে তোমরা একটা স্টকে ইনভেস্ট করে রেখে দিলে। জিনিসটা তোমরা একটু চিন্তা করো যে হতেও তো পারে এইচডিএফসি ব্যাংকের যে স্টকটা সেটা তো 30% কমেও যেতে পারে, 40%ও কমতে পারে। আমি বলছি না কমবে, কারণ এগুলো একটা হেভি স্টক, ঠিক আছে, এগুলো ওয়েটেজ বেশি, কিন্তু আমি বলছি যে হতেও তো পারে এটা 30% কমে যেতে পারে। আমি এইচডিএফসি বাদ দিচ্ছি, আমি অন্য একটা যে কোনো কোম্পানি ধরছি, XYZ। সেই XYZ কোম্পানিটার শেয়ার তো হতেও পারে 500 থেকে 250 চলে আসতে পারে। তাহলে তোমার যদি 2 থেকে 5 লাখ টাকা থাকে, সেই 5 লাখ টাকা আমি একটা স্টকে কেন দেবো? আমার তো এত স্টক পড়ে আছে, হাজার হাজার স্টক পড়ে আছে স্টক মার্কেটে, ভালো ভালো, আমি সেই স্টকগুলোকে ধরবো। সব সময় কিন্তু আমাদের ফোকাস করতে হবে ডাইভার্সিফাই পোর্টফোলিও। ডাইভার্সিফাই পোর্টফোলিও বলতে এটাই যে কোনো সময় একটি স্টকে আমরা ইনভেস্ট করব না। আমরা সব সময় নিজেদের যেটা করব সেটা সব সময় আমরা ডাইভার্সিফাই করব। মানে আমরা সেক্টর ওয়াইজ করতে পারি বা আমাদের পছন্দ স্টক মতো করতে পারি। কোনো সময় একটা 5 লাখ টাকা দেখা গেল 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আমি কি করলাম যে একটা এইচডিএফসিতে বা XYZ একটা শেয়ারে আমি ঢুকিয়ে দিলাম। আমি এটা করব না। আমি সেই 5 লাখ টাকা থেকে দরকার হলে 5 ভাগে ভাগ করবো, এক করে আমি 5 জায়গায় আমি সেই টাকাটাকে দেবো। কেন দেবো? কারণ কোনো একটা স্টক যদি কম হয়, অপর যে স্টকগুলো থাকবে সেগুলো কিন্তু আমাকে যেন প্রফিট দেয়। হতেই তো পারে কোনো একটা XYZ কোম্পানি ডুবতেই পারে, না ডোবার কিচ্ছু নেই, খারাপ নিউজ আসতেই পারে, তখন কি করবে? সেই তখনটার জন্যই আমি তোমাদেরকে এই কথাটা বলছি, সেই তখনটার জন্যই বলছি যে সব সময় নিজেদের যে পোর্টফোলিও সেটাকে সব সময় তোমরা ডাইভার্সিফাই করে রাখবে, যাতে সুবিধাটা তোমাদের হয়। পরবর্তীকালে যদি লস একটা স্টক দুটো স্টক দেয়, বাকি 3টে স্টক যেন একদম হুড়মুড়িয়ে টানে উপরের দিকে। 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যারা ট্রেড অথবা ইনভেস্ট যাই করো, তারা প্রত্যেকেই হয়তো এই মাইন্ডসেটে আসো। আমি দেখেছি, কেন বলছি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আমি এই স্টকটাকে এন্ট্রি করেছিলাম, ম্যাক্সিমাম আমি দেখলাম অর্ডার বুকটা 3 দিনের হবে, 3 কি 4 দিনে। দাদা অন্যান্য স্টকগুলো এরকম মোটামুটি 20-30% প্রফিট দিয়েছে, এটা তো দিচ্ছে না কেন? আমার একটাই কথা, তুমি 3-4 দিনে 20% প্রফিট চাইছো, এটা কি আদৌ লজিক্যাল? কোনোদিনই নয়। 20-30% প্রফিট ধরা, এটা কি আদৌ লজিক আছে এটার কোনো? 3-4 দিনে তোমরা একটু জাস্ট বলো তো যে 3-4 দিনে 20-30% সে প্রফিট চাইছে। তুমি ইনভেস্টিং করছো না ট্রেডিং করছো সেটাও দেখতে হবে। তুমি আমাকে লিখেছিলে ইনভেস্টিং করছো, তা সেইখানে তুমি একদিনে 20% বা 3-4 দিনে কি করে 20% চাইছো আমি জানি না। এই মাইন্ডসেট যারা ইউজ করছো তাদের প্রত্যেককে বলবো, এইগুলো শুধু একজনে ইউজ করছো, আমি পার্টিকুলার কাউকে বলছি না, কিন্তু যারা ইউজ করছো তারা কিন্তু প্রত্যেকেই সাবধান। কারণ এই মাইন্ডসেট যদি চলতে থাকে, শেয়ার মার্কেটে প্রফিট করা তো দূরের কথা, কিছুই করতে পারবে না। কারণ শেয়ার মার্কেট তাকেই টাকা দেয় বা এই শেয়ার বাজার তাকেই টাকা দেয় যে ধৈর্য ধরতে জানে। ধৈর্য না থাকলে ভেতরে কোনো দিন সে টাকা পাবে না, টাকা উল্টে হারাতে পারে, টাকা পাবে না। তো এই ইনস্ট্যান্ট প্রফিট মাইন্ডসেট, এই যে মাইন্ডসেটটা চলছে যে না আমাকে জাস্ট আমি ঢুকবো, মানে এগুলো তোমাদেরও ভুল নয়। এগুলো যারা ইউটিউবার আছে তারা কন্টিনিউয়াসলি দেখিয়ে চলছে যে দেখুন 2 দিনে প্রফিট হয়েছে, 3 দিনে প্রফিট হয়েছে, কিন্তু সব সময় কি 2 দিনে 3 দিনে একটা স্টক 20% 30% টানবে? সেটা আমাকে দেখতে হবে। সেটা যদি না দেখি তাহলে তো হবে না। একদম ইনস্ট্যান্ট প্রফিট মাইন্ডসেট বাদ দিয়ে তোমাকে একটা জায়গায় এন্ট্রি করতে হবে, স্টপ লস রাখতে হবে, ব্যাস চুপচাপ বসে থাকো। হয় স্টপ লস নয় টার্গেট। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার একটা ডেট ছিল যে না এই তারিখের মধ্যে এটা হওয়ার কথা ছিল, টেকনিক্যাল অ্যানালাইসিস এটাই বলছে যে এতক্ষণে তো এটা হয়ে যাওয়ার কথা ছিল, হচ্ছে না, তখন তুমি বেরিয়ে যেতে পারো, তুমি 50% কোয়ান্টিটি এক্সিট করে দিতে পারো। কিন্তু এটা করবে না যে ইনস্ট্যান্ট প্রফিট মাইন্ডসেটে বসে থাকলে যে না আমার 2 দিনের মধ্যে 20% 30% চাই। তুমি বুঝতে পারছো 2 দিনে 20% দরকার হলে ব্যাংক এফডিতে এত কম পার্সেন্টেজ 7-8% কেন দিচ্ছে? সে ব্যাংক তো বলতে গেলে 1 বছরে মোটামুটি কি বলবো একটা টাকা 10 গুণও করে দিতে পারে। ব্যাংকের কাছে প্রচুর টাকা আছে, তারা ইনস্ট্যান্ট প্রফিট মাইন্ডসেটে থাকছে না, তুমি কেন থাকছো? তোমার কাছে তো খুব সামান্য টাকা আছে, 1 কোটি 10 কোটি 20 কোটি আছে, এর থেকে তো বেশি নেই আশা করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সবসময় এটা চেষ্টা করো যে ইনস্ট্যান্ট প্রফিট মাইন্ডসেটটাকে বাদ দিয়ে একটা প্রপার সেটআপে ট্রেড করার বা প্রপার সেটআপে ইনভেস্টও করার। যে ফান্ডামেন্টাল আমি চেক করব, দিয়ে আমি এন্ট্রি করব, কখন আমার সেই স্টকের প্রাইসটা কম থাকছে আমি তখন এন্ট্রি করব, আমি ঠিকঠাক ভ্যালুতে পাচ্ছি আমি তখন এন্ট্রি করব। এই জিনিসগুলো দেখে তোমরা সবসময় চেষ্টা করো হচ্ছে ট্রেড অথবা ইনভেস্ট করার। 4 নাম্বার যে পয়েন্টটা সেটা কিন্তু এর সঙ্গে অনেকটা যুক্ত একটা পয়েন্ট, সেটা হচ্ছে এসএল না ব্যবহার করা। যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে আমাদের কাছে কোনো সেটআপ নেই। এসএল কেন ব্যবহার না করা আমি কথাটা বলছি, আমার কাছে একটা মেসেজ আসে, সেখানে দেখি যে একটা ট্রেডের কথা বলছি যে কন্টিনিউ ট্রেড করে গেছে আর এসএল লাগায়নি, প্রচুর টাকা লস হয়েছে, আমাকে বলছে দাদা হেল্প করো। আমার একটাই কথা থাকে, তুমি যখন সেই লসটা ফেস করতে পারবে না, তুমি এসএল ইউজ করনি কেন? প্রথম কথা।
সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে তুমি এত টাকা দিয়ে ট্রেড করছো, তুমি না শিখে ট্রেড করলে কেন? এই যে তুমি টাকাটা হারালে, এর থেকে তুমি কি শিক্ষা পেলে? এক হচ্ছে শেয়ার বাজারে যেটা চলে যায় সেটা চলেই যায়, সেটা ফেরত আসে না। নতুন কিছু হতে পারে, কিন্তু যেটা চলে যাবে সেটাকে তুমি ফেরত আনতে পারবে না। বোঝা গেল? তো আমি প্রথমেই বলবো যে স্টপ লস ইম্পর্টেন্ট। কত দূর তুমি লস ফেস করতে পারছো আর কটা কোয়ান্টিটিতে ফেস করতে পারছো, আমার ভিডিওগুলো কিন্তু আপলোড আছে, গিয়ে দেখো যে কিভাবে তোমরা স্টপ লসকে ডিসাইড করবে, সেই ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। অনেকেই মেসেজ করছো যে ভালো লাগছে। যাই হোক, যে স্টপ লসটা নিয়ে আলোচনা করছিলাম, যে স্টপ লস আমাদের কিন্তু কাছে ইম্পর্টেন্ট। কত দূর আমরা লস নিতে পারবো আর কটা কোয়ান্টিটি নিতে পারবো, যাই হোক সেটা বললাম যে তোমাদের ভিডিও আপলোড আছে, গিয়ে দেখে নেবে। আর যে জিনিসটা তোমাদের প্রথমেই বোঝা উচিত, যে আমি প্রফিট করতে মার্কেটে আসছি না, এটা প্রথমে মাথায় রাখো যে তোমরা কেউ প্রফিট করতে আসছো না, তোমরা নিজেরা প্রথমে শিখতে আসছো, লস প্রোটেক্ট করে শিখতে আসছো, তবেই কিছু করতে পারবে, না হলে কিছু কিন্তু করতে পারবে না। নিজের ক্যাপিটালের সামনে গার্ড হয়ে দাঁড়াতে হবে, আর সেই গার্ড হয়ে দাঁড়ানোটা হচ্ছে এই একটা স্টপ লস। এই স্টপ লসকে যদি তুমি হাতিয়ার না করতে পারো, তাহলে তোমার বলতে গেলে ট্রেডিং, ইনভেস্টিং যাই বলো, ইনভেস্টিংটার দিকে আমি বলছি না, কিন্তু ট্রেডিং এর দিক তোমার অন্তত হবে না। যার জন্য স্টপ লস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রত্যেকে স্টপ লস ইউজ করো, কিভাবে ইউজ করবে সেগুলো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এই চ্যানেলে আলোচনা করে রেখেছি। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে খুবই কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে 500 টাকা তোমার পকেটে আছে, সেই 500 টাকা তোমার পকেট থেকে পড়ে গেল, জাস্ট কোনো একটা কারণে দেখা যাচ্ছে পড়ে গেছে। এবার তুমি জাস্ট এইটুকুনি জাস্ট মনের মধ্যে চিন্তা করো তোমার ভেতরে কি হবে। 500 টাকা পড়ে গেল, কোথায় পড়লো, কে নিল, তুমি কত কিছু আইডিয়া করতে শুরু করবে, মানে কত কিছু চিন্তা ভাবনা একটা মাথার মধ্যে আসবে যে না কত কিছু হচ্ছে আমার সঙ্গে, যে 500 টাকা হারিয়ে গেল, আমার কপাল খারাপ, কত কিছু ভাববে। আজকে যখন শেয়ার মার্কেটে ট্রেড করতে আসছো, তখন তোমার কাছ থেকে দিন গেলে 10,000 টাকা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি তোমার প্রবলেম হচ্ছে না? অবভিয়াসলি প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা এখন হয়তো নাও লাগতে পারে, যেহেতু তুমি ট্রেড করছো, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স কন্টিনিউ থাকবেই, কিন্তু একটা জিনিস প্রতিনিয়ত আমি বলে যাচ্ছি, ওভার কনফিডেন্স কিন্তু মানুষকে শেষ করে দেয়। কোনো কিছুতে ওভার কনফিডেন্স ঠিক নয়। তোমার যদি আজকে প্রতিদিন 5,000 টাকা লস সহ্য করার ক্ষমতা থাকে, তোমার কিন্তু দিন গেলে অন্তত 10 থেকে 15,000 টাকা ইনকাম সোর্স দরকার, তবেই 5,000 টাকা রিস্ক নিও। হ্যাঁ, তাই বলে এই না যে আমি ট্রেড করতে অনেককে মানা করছি, আমি কোনোদিনই তাই বলছি না। তোমাদের রিস্ক অনুযায়ী কিন্তু রিস্ক ম্যানেজ করে ট্রেড করতে হবে। আর আমি কি বললাম, ওই যে বললাম 500 টাকা যদি হারিয়ে যায়, তাহলে তুমি কান্নাকাটি করতে শুরু করবে। আর আজকে যদি তোমার পকেট থেকে দিন গেলে যদি 5,000 টাকা হারিয়ে যায়, তাহলে কি তুমি কান্নাকাটি করবে না? হয়তো এখন তোমার কনফিডেন্সের জন্য করছো না, যখন চলে যাবে টাকাটা তখন কিন্তু করবে। তাই জন্য উইদাউট ইমোশন কিন্তু ট্রেড করতে হবে। উইদাউট ইমোশন ট্রেড বলতে আমি এটাই বলতে চাইছি তোমাদেরকে, যে উইদাউট ইমোশন বলতে এমন না যে ইমোশন ছাড়া তোমরা ট্রেড করতে শিখে গেছো বা কিছু। দেখো পরিষ্কার কথা, ইমোশন থাকলে হবে না, এইসব জিনিসে ইমোশন থাকলে হবে না। তোমাকে শিখতে হবে কিভাবে এই ইমোশনটাকে তোমরা তাড়াবে কি করে। সেটা হচ্ছে তোমাদের ডাইজেস্ট করতে পারবে যতটা, সেই রকম ভাবে ট্রেড করতে হবে। যে তুমি যতটা পরিমাণে তুমি ডাইজেস্ট করতে পারছো, যে না আমি দিন গেলে 500 টাকা ডাইজেস্ট করতে পারবো লস, আমি দিন গেলে 2,000 টাকা ডাইজেস্ট করতে পারবো লস, আমি দিন গেলে 5,000 টাকা লস ডাইজেস্ট করতে পারবো। যার যেটা ডাইজেস্ট করার ক্ষমতা, যার যেটা হজম করতে পারবে। যে 200 টাকা পারবে সে নর্মাল স্টকে ট্রেড করো, শেখো, পরিষ্কার কথা। কিন্তু কোনো দিন ভুল করেও, আমি বারবার বলছি, ভুল করেও এটা করবে না যে প্রচুর টাকা রিস্ক নিয়ে আমি করে ফেললাম, পরে গিয়ে কিন্তু এখন কনফিডেন্সের জন্য তোমার হয়তো খারাপ লাগবে না, কিন্তু পরে যখন একটা টাইমে যখন টাকা ক্যাপিটাল শেষ হবে, সেই টাইমে গিয়ে কিন্তু তোমরা বুঝবে যে না আমি সেই সময় এই কাজগুলো ঠিক করিনি। তাহলে উইদাউট ইমোশন কি করে ট্রেড করবে? স্টপ লস তাহলে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ম্যাচ হয়ে আছে। তুমি যদি একটা ফলো করতে শুরু করো, তুমি স্টপ লসটাকে ফলো করো, দেখো তোমার কতগুলো পয়েন্ট ফলো হয়ে যায়। এই ছিল আজকে ভিডিওটা বেশি আর লম্বা করবো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।